গল্পের শুরুতে আমরা প্রচণ্ড ঝড় বৃষ্টির মাঝে আকাশে মেঘের দৃশ্য দেখতে পাই, আর কিছুক্ষণ পরেই এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। পরের দৃশ্যে আমরা একটি দ্বীপে কিছু প্রাণীদের দেখতে পাই। প্রাণীগুলো ঘুরতে ঘুরতে একটা ভাঙাচোরা জিনিসের কাছে চলে আসে, আর সেখানে তারা একটা রোবটকে দেখতে পায়। তারা রোবটের পাশে ঘোরাঘুরি করতে করতে একটা প্রাণী রোবটের এখানে এই বাটনটা প্রেস করে, আর রোবটটা নড়াচড়া করতে শুরু করে। এটা দেখে প্রাণীগুলো ভয় পেয়ে সেখান থেকে সরে যায়, আর রোবটটি উঠে দাঁড়িয়ে নিজের পরিচয় দিতে থাকে আর বলতে থাকে, ইউনিভার্সাল ডাইনামিক রোবট ক্রয় করার জন্য আপনাদেরকে অসংখ্য অভিনন্দন। আমার নাম হলো রোজাম 7134। এটা বলে সে প্রাণীদেরকে তাকে কাজ দিতে বলে, কারণ তাকে বিশেষ করে কাজ করার জন্যই বানানো হয়েছে। তখন সে হঠাৎ করে সামনে থেকে বিশাল বড় একটা পানির ঢেউ আসতে দেখে, আর একটা কাকড়াকে দেখে কাকড়ার মতো করে এভাবে উপরে চলে আসে, আর সামনে অনেক সুন্দর একটা জঙ্গল দেখতে পায়, এবং সে নিজের পরিচয় দিতে দিতে ওই জঙ্গলের ভিতরে চলে যায়। আর জঙ্গলে কারোর কোনো রকম সাহায্য লাগবে কিনা এটা প্রত্যেকটা প্রাণীকে জিজ্ঞাসা করতে থাকে। বেশ অনেকটা সময় রোজাম এভাবেই কাটিয়ে দেয়। রোজাম জঙ্গলের প্রাণীদের কারোর কথা একদমই বুঝতে পারছিল না, সেজন্য সে লার্নিং মোড অ্যাক্টিভেট করে এখানে চুপ করে বসে থাকে। আর এভাবে বেশ কয়েকটা মাস বসে থেকে সে প্রাণীদের কথাবার্তাগুলোকে মন দিয়ে শুনতে থাকে। আর প্রাণীদের কথাগুলো মন দিয়ে শুনতে শুনতে যখন সে প্রাণীদের ভাষা সম্পূর্ণ বুঝে যায়, তখন সে আবারও উঠে দাঁড়ায় এবং রোজাম প্রাণীদের সমস্ত কথা বুঝতে পারে। জঙ্গলের সব প্রাণীরা রোজামকে দেখে একটা মনস্টার মনে করে। একটা হরিণ এসে রোজামকে ধাক্কা মেরে দূরে ফেলে দেয়। রোজাম যখন আবারও উঠে দাঁড়ায়, তখন সবাই তাকে দেখে ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পরে সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়। রোজাম বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে আশেপাশে ঘুরতে থাকে, আর বুঝতে পারে সে ভুল জায়গায় চলে এসেছে। রোজাম বুঝতে পারে তাকে আবারও ফ্যাক্টরিতে ফিরে যেতে হবে, সেজন্য সে রিটার্ন ট্রান্সমিটার অ্যাক্টিভেট করে দেয়। তখন আকাশ থেকে তার উপর বিদ্যুৎ এসে পড়ে, তাই সে উপর থেকে নিচে পড়ে যায়, আর কিছুক্ষণের জন্য তার সমস্ত সিস্টেম বন্ধ হয়ে যায়। রোজাম ঘুম থেকে উঠে দেখে জঙ্গলের সমস্ত প্রাণীরা এখানে এসে তার 12টা বাজাইতে শুরু করেছে। প্রাণীগুলো রোজামকে অনেক খারাপভাবে বিরক্ত করতে থাকে। একটা প্রাণী তার রিটার্ন ট্রান্সমিটার চুরি করে সেখান থেকে পালিয়ে যায়। রোজাম ওই প্রাণীদের থেকে পিছু ছাড়িয়ে ওই প্রাণীটার পিছু করতে শুরু করে। প্রাণীটা একটা গুহার ভিতরে যে ট্রান্সমিটারটা ফেলে রেখে দৌড়ে বাহিরে চলে আসে। রোজাম যখন ট্রান্সমিটারটা হাতে নেয়, তখন একটা ভয়ানক ভাল্লুক তার উপর আক্রমণ করে, আর তার শরীরে এরকম একটা চিহ্ন করে দেয়। রোজাম ওই ভাল্লুকের হাত থেকে বাঁচার জন্য দৌড়ে পালাতে শুরু করে, আর ভাল্লুকটা তার পিছনে পিছনে আসতে থাকে। অনেকটা সময় এভাবে দৌড়ানোর পর রোজাম পাহাড়ের উপর থেকে নিচে পড়ে যায়। এই জায়গায় একটা মা হাঁস তার ডিমগুলোর সাথে বসবাস করত। রোজাম উপর থেকে নিচে পড়ার কারণে ওই মা হাঁস মারা যায়, আর ডিমগুলো নষ্ট হয়ে যায়। কিন্তু সৌভাগ্যবশত রোজাম সেখানে একটা ডিম ভালো অবস্থায় দেখতে পায়, আর স্ক্যান করে দেখে ওই ডিমটার ভিতরে একটা হাঁসের বাচ্চা আছে। তাই রোজাম ওই ডিমটাকে নিজের কাছে রেখে দেয়। কিছুক্ষণ পর রোজাম যখন ওই ডিমটাকে দেখছিল, তখন একটা শিয়াল এসে ওই ডিমটাকে মুখে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। রোজাম ওই শিয়ালের পিছু করতে থাকে। শিয়ালটার নাম হলো ফিঙ্ক। বেশ অনেকক্ষণ পিছু করার পর রোজাম এখান থেকে নিচে পড়ে যায়। এটা দেখে ফিঙ্ক অনেক খুশি হয়ে যায়। ফিঙ্ক যখন সেখান থেকে চলে যাবে, তখন রোজাম এভাবে স্পাইডারম্যানের মতো উপরে চলে আসে, আর ফিঙ্ককে এভাবে ঘিরে ধরে। ফিঙ্ক প্রথমে ভয় পেয়ে ডিমটা নিচে রেখে দেয়। রোজাম যখন ডিমটা হাতে নিতে যায়, তখন ফিঙ্ক আবারও ডিম মুখে নিয়ে যখন পালিয়ে যাবে, তখন বেচারার এই অবস্থা হয়। রোজাম ডিমটাকে যত্ন করে নিজের কাছে রেখে দেয়, আর ফিঙ্ককে ধরে তার শরীরের সমস্ত কাঁটা বের করতে থাকে। তারপর ফিঙ্ক সেখান থেকে পালিয়ে যায়। তখন রোজাম ডিমের ভিতরে কিছুটা কম্পন অনুভব করে, আর ডিমটার মাঝে ধীরে ধীরে ফাটল ধরতে শুরু করে। এটা দেখে রোজাম ডিমটাকে ভেঙে যাওয়া থেকে বাঁচানোর জন্য যথেষ্ট চেষ্টা করে, কিন্তু শেষমেশ ডিমটা ভেঙে একটা কিউট হাঁসের বাচ্চা বেরিয়ে আসে। বাচ্চাটা জন্মের পরপরই রোজামকে দেখে তাকেই নিজের মা ভাবতে শুরু করে।
কিন্তু রোজাম আবারও ফ্যাক্টরিতে যাওয়ার জন্য রিটার্ন ট্রান্সমিটার অ্যাক্টিভেট করতে থাকে, কিন্তু এখানে নেটওয়ার্ক না পেয়ে সে নেটওয়ার্ক খুঁজতে সামনে এগিয়ে যায়। আর বাচ্চাটাও রোজামের পিছনে পিছনে আসতে থাকে। রোজাম বাচ্চাটাকে ইগনোর করে সামনের দিকে যেতে থাকে। কিছুক্ষণ পর রোজাম যখন নেটওয়ার্ক পেয়ে যায় তখন রিটার্ন ট্রান্সমিটার অ্যাক্টিভেট করতে থাকে, কিন্তু ওই হাঁসের বাচ্চাটা এভাবে ট্রান্সমিটারটা নষ্ট করে দেয়। রোজাম এই বাচ্চাটার ব্যবহার কিছুই বুঝতে পারছিল না। তখন সে সামনে একটা মা প্রাণীকে তার বাচ্চাদের সঙ্গে দেখতে পায়। এই প্রাণীটার নাম হলো অপসাম বা বড় বিড়াল। এই প্রাণীর বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি হলো এরা কোনো বিপদ দেখলে বা বিপদের মুখে পড়লে মরে যাওয়ার অভিনয় করে, যাতে শিকারীরা এদেরকে না ধরে ছেড়ে চলে যায়। যাই হোক, রোজাম তার সামনে এদেরকে দেখে ওই হাঁসের বাচ্চাটাকে চুপ করে ওই বিড়ালের বাচ্চাদের মাঝে রেখে দেয়। বাচ্চাদের মা হাঁসের বাচ্চাটাকে দেখে জিজ্ঞাসা করে, তোমার মা কোথায়? তখন সেখানে রোজাম চলে আসে, আর তারা রোজামকে মনস্টার মনে করে মরে যাওয়ার অভিনয় করতে থাকে। কিন্তু যখন সে দেখে রোবট তাদের উপর আক্রমণ করছে না, তখন সে ওই রোবটের কাছে এসে জিজ্ঞাসা করে, এই হাঁসের বাচ্চাটা কি তোমার? রোজাম বলে, এই বাচ্চাটা আমার পিছু করছে আর চিৎকার করে করে আমার মাথা খারাপ করছে। এই প্রাণীটার নাম হলো পিঙ্ক টেইল। সে বলে, বাচ্চারা এরকমই হয়, আর একটা হাঁসের বাচ্চার জন্ম নিয়ে সবার আগে যাকে দেখে তাকে সবসময় মনে রাখে, সেটা হলো তুমি, অর্থাৎ বাচ্চাটা তোমাকে নিজের মা মনে করছে। রোজাম বলে, বাচ্চার মা হওয়া এই বিষয়টা নিয়ে আমার ভিতরে কোনো প্রোগ্রামিং নেই। পিঙ্ক টেইল বলে, মা হওয়া কারোর ভিতরেই প্রোগ্রাম করা থাকে না, এটাকে শিখে নিতে হয়। রোজাম বলে, আমার এখানে কোনো কাজ নেই, তাই আমাকে যত দ্রুত সম্ভব ফ্যাক্টরিতে ফিরে যেতে হবে। পিঙ্ক টেইল বলে, তোমার এখানে কাজ রয়েছে, এই বাচ্চাটার দেখাশোনা করাই তোমার কাজ। এটা শুনে রোজাম থেমে যায় আর বলে, আমি কাজ পেয়ে গিয়েছি, আর আমাকে যেই কাজটা দেওয়া হয় আমি সবসময় ওই কাজটা সম্পূর্ণ করার জন্য আমার সমস্ত দিয়ে চেষ্টা করি, তাই এখন আমি আর ফ্যাক্টরিতে যাব না। রোজাম পিঙ্ক টেইলকে জিজ্ঞাসা করে, আপনি কি আমাকে বলতে পারবেন যে আমি এর খেয়াল রাখবো কিভাবে? পিঙ্ক টেইল বলে, তোমার এই বাচ্চাটাকে খাবার খাওয়া শেখাতে হবে। সাধারণত একটা প্রাণীর এই একটা জিনিসই দরকার হয়, কিন্তু এটা যেহেতু একটা গসলিং, সেজন্য তোমার একে খাওয়া দাওয়ার পাশাপাশি সাঁতার কাটা আর আকাশে ওড়াও শেখাতে হবে, আর সেটাও আগামী শীত আসার আগে। শীত আসার আগেই তাকে এই আইল্যান্ড ছেড়ে চলে যেতে হবে, না হলে শীতের মৌসুমে সে এখানে একদমই টিকতে পারবে না। তোমাকে ধৈর্যের সাথে কাজ করতে হবে। এটা বলে পিঙ্ক টেইল তার বাচ্চাদেরকে নিয়ে রোজামকে গুড লাক বলে সেখান থেকে চলে যায়। তারপর রোজাম ভাবতে থাকে সে এই বাচ্চাটাকে খাবার খাওয়া, সাঁতার কাটা আর আকাশে ওরা কিভাবে শেখাবে। সে এই জিনিসটা ওই বাচ্চাটাকে খেতে বলে, তারপর বাচ্চাটাকে এভাবে সাঁতার কাটতে বলে, আর এভাবে তাকে আকাশে উড়িয়ে দেয়। রোজামের এই উল্টাপাল্টা কাজগুলো দূর থেকে ফিঙ্ক মানে ওই শিয়ালটা দেখতে থাকে, যেই শিয়ালটার সাথে রোজামের কিছুক্ষণ আগে দেখা হয়েছিল। রোজামের এইসব কাণ্ড দেখে ফিঙ্ক এসে তাকে বলে, আমি এই জঙ্গলের সবচেয়ে বুদ্ধিমান একটা প্রাণী, আমি তোমাকে এই বাচ্চাটাকে দেখাশোনা করতে সাহায্য করতে পারবো, আর তুমি নিশ্চিন্তে থাকতে পারো, আমি এই বাচ্চাটাকে কখনোই খাবো না। রোজাম জিজ্ঞাসা করে, তুমি ওই সময় আমার এই বাচ্চাটাকে কেন চুরি করেছিলে? ফিঙ্ক বলে, আমি একটা শিয়াল, এরকম চালাকি করে চুরি করাই আমার কাজ। রোজাম বলে, আমি একটা রোবট, আমি সবাইকে সাহায্য করার জন্য সবার থেকে কাজ নেই, আর ওই কাজকে সম্পূর্ণ করার দায়িত্ব গ্রহণ করি, আর তুমি যেহেতু অনেক বুদ্ধিমান একটা প্রাণী, তাই তুমি আমাকে বলো আমি এই বাচ্চাটাকে খাবার খাওয়া, সাঁতার কাটা আর আকাশে ওরা কিভাবে শেখাবো। তখন ফিঙ্ক চালাকি করে বাচ্চাটাকে খাবার খাওয়া শেখানোর কথা বলে তারা নিজের জন্য রোজামকে বিভিন্ন রকম খাবারের ব্যবস্থা করতে বলে, আর ওই খাবারগুলোকে নিজেই কোপাইতে কোপাইতে পেটের সেবা করতে থাকে। এভাবে সারাদিন বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে অনেক কিছু খাওয়ার পর সন্ধ্যা হলে ফিঙ্ক বুঝতে পারে যে বাচ্চাটার ক্ষুধা লেগেছে, তাই সে মাটির নিচ থেকে কিছু পোকা বের করে দেয়, আর বাচ্চাটা ওই পোকাগুলোকেই অনেক মজা করে খেতে থাকে। বাচ্চাটাকে খাবার খেতে দেখে রোজাম বুঝতে পারে যে বাচ্চাটাকে খাবার খাওয়ানোর তার প্রথম টাস্ক কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর রোজাম তার পাওয়ার বোর্ডের অবস্থা দেখতে থাকে। ফিঙ্ক জিজ্ঞাসা করে, ওটা কি? রোজাম বলে, এটা আমার পাওয়ার বোর্ড, এটা নষ্ট হয়ে গিয়েছে, সেজন্য আমাকে আমার সোলার সারফেস আর ব্যাটারির মাধ্যমে কাজ চালাতে হচ্ছে। শুধু তাই না, আমার ট্রান্সমিটারটাও নষ্ট হয়ে গিয়েছে, আমার একটা নতুন ট্রান্সমিটারও প্রয়োজন। ফিঙ্ক বলে, যদি আমরা এখানে আশেপাশে অন্য কোনো রোবটকে খুঁজে পাই তাহলে আমরা ওই রোবটকে মেরে তার ট্রান্সমিটারটা নিয়ে নেব, তাহলেই তোমার এই সমস্যার সমাধান হয়ে যাবে। রোজাম বলে, তুমি একটা নেগেটিভ কথা বলছো, আমার প্রোটোকল হলো আমি অন্য কারোর ক্ষতি কখনোই করতে পারবো না। ফিঙ্ক বলে, তোমাকে জঙ্গলে বসবাস করার নিয়মকানুন শিখতে হবে,
যত ভয়ানক প্রাণী হোক না কেন সবাই জঙ্গলে বেঁচে থাকার চেষ্টাই করে, আর বেঁচে থাকতে হলে আমাদের একে অপরের ক্ষতি করতেই হবে। বেশি সহজ সরল হলে আমরা জঙ্গলে বেঁচে থাকতে পারবো না। তবে তুমি এই হাঁসের বাচ্চাটাকে পেলে কোথায়? রোজাম বলে, একটা অ্যাক্সিডেন্টের কারণে এই বাচ্চাটার পুরো পরিবার আমার কারণে শেষ হয়ে গিয়েছে। এটা শুনে ফিঙ্ক বলে, আমি তোমাকে একটা ভালো পরামর্শ দেই। তুমি কখনোই এই বাচ্চাটাকে এই কথা বলবে না যে তোমার কারণেই ওর পুরো পরিবার শেষ হয়ে গিয়েছে। রোজাম বলে, ঠিক আছে, কিন্তু তোমার কি মনে হয় এই বাচ্চাটাকে আকাশে ওরা আর সাঁতার কাটা শেখাতে কত সময় লাগতে পারে? ফিঙ্ক বলে, সাঁতার কাটা তো অনেক সহজ। আমার মা আমাকে যেভাবে সাঁতার কাটা শিখিয়েছিল আমিও এই বাচ্চাটাকে সেভাবেই সাঁতার কাটা শেখাবো। এটা বলে ফিঙ্ক ওই বাচ্চাটাকে লাথি মেরে পানিতে ফেলে দেয়। রোজাম বাচ্চাটাকে পানি থেকে বের করে বলে, তোমার এই উল্টাপাল্টা কাজে বাচ্চাটা কখনোই সাঁতার শিখতে পারবে না। ফিঙ্ক রোজামকে বলতে থাকে, আমি তোমাকে একটা কথা বলতে চাই। এই জঙ্গলে অনেক ভয়ানক ভয়ানক প্রাণী রয়েছে। ওই প্রাণীগুলোর সামনে এই ছোট্ট বাচ্চাটা অনেক দুর্বল। সত্যি বলতে আমার মনে হয় বাচ্চাটার আসল পরিবার যদি তার সাথেও থাকতো তাহলেও মনে হয় না এই ছোট্ট বাচ্চাটা এতক্ষণ জীবিত থাকতে পারত। তাই আমার মতে তোমার এই বাচ্চাটার উপর বেশি মায়া লাগানো ঠিক হবে না। তবে তুমি চাইলে আমি এই বাচ্চাটাকে খেয়ে ফেলতে পারি, যাতে পরবর্তীতে তোমার কোনো কষ্ট না হয়। রোজাম বলে, তুমি আবারও নেগেটিভ কথা বলছো। এই বাচ্চাটাকে খেয়ে ফেললে আমার কাজ কখনোই কমপ্লিট হবে না। ফিঙ্ক বলে, যদি তুমি চাও যে এই বাচ্চাটার যেন কেউ ক্ষতি না করতে পারে তাহলে তোমার এই বাচ্চাটার জন্য একটা ঘর তৈরি করা উচিত, যেখানে বাচ্চাটা একদম সুরক্ষিত থাকবে। তারপর রোজাম জঙ্গলের বিভিন্ন জিনিস সংগ্রহ করে তাদের জন্য একটা সুরক্ষিত ঘর বানানোর চেষ্টা করতে থাকে। তখন সে এখানে একটা প্রাণীকে দেখতে পায় আর ফিঙ্ককে জিজ্ঞাসা করে, এখানে কি হচ্ছে? ফিঙ্ক বলে, ওই প্রাণীটার নাম হলো প্যাডলার। সে এই জঙ্গলের সবচেয়ে বিশাল আকৃতির যে গাছ আছে ওই গাছটাকে প্রতিদিন মুখের মাধ্যমে কাটার চেষ্টা করে। তার মাথাটা পুরোই গেছে। এটা বলে ফিঙ্ক প্যাডলারকে উদ্দেশ্য করে বলে, তোমার কাজ তুমি জীবনেও শেষ করতে পারবে না। যখন একটা প্রাণী দাঁতের মাধ্যমে গাছ কাটার চেষ্টা করে তখন তার মাথাটাও একদম কাঠের মতো শক্ত হয়ে যায়। বুঝতে পেরেছ গাধারাম? এটা শুনে সেখানে সবাই হাসতে শুরু করে। প্যাডলার বলে, একদিন সবাই তাদের ভুল অবশ্যই বুঝতে পারবে। তারপর রোজাম তাদের জন্য একটা সুরক্ষিত ঘর তৈরি করার কাজে লেগে যায়। তখন সে দেখতে পায় ছোট্ট বাচ্চাটা এখন ধীরে ধীরে কথা বলতে শুরু করেছে এবং সে রোজামের নাম উচ্চারণ করার চেষ্টা করছে, কিন্তু সে ভালোভাবে রোজাম শব্দটা উচ্চারণ করতে পারছিল না। সেজন্য রোজাম তাকে বলে, তুমি আমাকে রোজ বলে ডাকতে পারো। তারপর বেশ অনেকটা সময় কাজ করার পর রোজ তাদের জন্য একটা সুরক্ষিত ঘর বানিয়ে ফেলে। আর সন্ধ্যাবেলা ঘর তৈরির আরও কিছু জিনিস নেওয়ার জন্য যখন তারা সমুদ্রের পাড়ে আসে তখন হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়, আর তারা বৃষ্টি থেমে যাওয়া পর্যন্ত এই গাছের নিচে আশ্রয় নেয়। তখন ফিঙ্ক রোজকে বলে, তুমি এই বাচ্চাটার নাম কি রাখবে? রোজ বলে, এই বাচ্চাটার নাম হলো গসলিং 0001। ফিঙ্ক বলে, এই নামটা একদমই ফালতু। তারপর বাড়িতে এসে ফিঙ্ক বলতে থাকে, ওর নামে কোনো রকম নাম্বার থাকা ঠিক হবে না। তুমি লাস্টের নাম্বারগুলো বাদ দিয়ে ওর জন্য একটা সুন্দর নাম রাখো। তখন রোজ ভেবে চিনতে বাচ্চাটার নাম রাখে ব্রাইট বিল আর জিজ্ঞাসা করে, তোমার কি নামটা পছন্দ হয়েছে? বাচ্চাটা বলে, হ্যাঁ, আমার নামটা অনেক পছন্দ হয়েছে। কিছুক্ষণ পর বাহিরে বৃষ্টি হওয়ার কারণে অনেক জোরে বিদ্যুৎ চমকাইতে থাকে। এটা দেখে ছোট্ট ব্রাইট বিল অনেক ভয় পেয়ে যায়। ফিঙ্ক বলে, এখন ভয়ের কারণে ও নিজেও ঘুমাতে পারবে না আর আমাদেরকেও ঘুমাতে দিবে না। রোজ বলে, তাহলে এখন কি করা যায়? ফিঙ্ক বলে, তোমার ব্রাইট বিলকে একটা গল্প শোনাতে হবে। রোজ বলে, কিন্তু গল্প শুনলে ব্রাইট বিলের ঘুম আসবে কিভাবে? ফিঙ্ক বলে, কেউ আমাদেরকে গল্প শোনালে আমাদের অনেক ভালো লাগে, ভিতর থেকে একদম রিল্যাক্স ফিল হয়, এজন্য বাচ্চাদের তাড়াতাড়ি ঘুম চলে আসে। তারপর ফিঙ্ক ছোট্ট ব্রাইট বিলকে গল্প শোনাইতে থাকে। ফিঙ্ক বলতে থাকে, একবার একটা ছোট্ট আইল্যান্ডে আমাদের ছোট্ট ব্রাইট বিল বসবাস করত, আর ছোট্ট ব্রাইট বিল একদম একা ছিল, কারণ একটা দুর্ঘটনায় তার পুরো পরিবার এই দুনিয়া থেকে চলে গিয়েছে। ছোট্ট ব্রাইট বিল শুধু একজন মা চাইতো। ব্রাইট বিল আকাশের দিকে তাকিয়ে তার এই মনের কথাগুলো বলছিল। তখন একটা সুন্দর রোবট ছোট্ট ব্রাইট বিলের এই কথাগুলো শুনে ফেলে এবং রোবটটি দ্রুত ব্রাইট বিলের কাছে চলে আসে আর তাকে অনেক ভালোবেসে বড় করতে থাকে। এভাবে ফিঙ্ক ছোট্ট ব্রাইট বিলকে গল্প শোনাতে থাকে আর গল্প শুনতে শুনতে ব্রাইট বিল ঘুমিয়ে যায়। রোজ ফিঙ্ককে জিজ্ঞাসা করে, ভালোবাসা মানে কি? ফিঙ্ক বলে, ভালোবাসা এমন একটা জিনিস, যদি ছোটবেলায় কেউ ভালোবাসা না পায় তাহলে জীবনের অনেকটা সময় ভালোবাসার কথা চিন্তা করতে করতেই কেটে যায়।
তখন রোজ বলে আমাকে আমার ব্যাটারি বাঁচানোর জন্য আগামীকাল সকাল পর্যন্ত শাটডাউন হতে হবে। তখন ছোট্ট ব্রাইটবিল রোজের কাছে এসে এখানে ঘুমিয়ে যায়, আর ফিঙ্ক নিজেও ঘুমানোর জন্য রোজের কাছে চলে আসে। তারা তিনজন একসাথেই এভাবে ঘুমিয়ে পড়ে। এখান থেকে গল্পটা কিছু সময় সামনে চলে আসে। ব্রাইটবিল এখন অনেক বড় হয়ে গিয়েছে, আর ব্রাইটবিল যেহেতু ছোটবেলা থেকেই একটা রোবটের সাথে বড় হয়েছে, সেজন্য তার কথাবার্তা ও আচার আচরণ সাধারণ একটা গজলিংয়ের থেকে অনেকটা আলাদা। আর সেজন্যই ব্রাইটবিল এখনও পর্যন্ত কোনো বন্ধু বানাতে পারেনি, এবং কেউ ব্রাইটবিলের সাথে বন্ধুত্ব করতেও চায় না, কারণ সবাই ব্রাইটবিলকে অনেক আজব মনে করে। তারপর ব্রাইটবিলের সাঁতার কাটার ট্রেনিংয়ের সময় চলে আসে, কিন্তু সে সাঁতার কাটার জন্য পানিতে নামতে অনেক ভয় পাচ্ছিল। সেজন্য ফিঙ্ক তাকে ধাক্কা মেরে পানিতে ফেলে দেয়, আর ব্রাইটবিল সাঁতার কাটার চেষ্টা করতে থাকে। রোজ ব্রাইটবিলকে সাঁতার কাটতে দেখে বুঝে যায় যে ব্রাইটবিলের সাঁতার কাটার ট্রেনিং সম্পূর্ণ হয়ে তার দ্বিতীয় টাস্ক কমপ্লিট হয়ে গিয়েছে। ব্রাইটবিল সাঁতার কাটতে কাটতে অনেকটা দূরে চলে যায়, এবং সেখানে সে নিজের মতোই আরও অনেকগুলো গসলিংকে দেখতে পায়। ব্রাইটবিল তাদের সাথে কথা বলে বন্ধুত্ব করার চেষ্টা করে, কিন্তু কেউই ব্রাইটবিলের সাথে ভালোভাবে কথাই বলে না। সবাই বলে তুমি একটা মনস্টারের সাথে বড় হয়েছ, তুমি একদমই আমাদের মতো না। ব্রাইটবিলকে তিনটা গসলিং একসাথে মিলে ঘিরে ধরে অনেকভাবে টর্চার করতে থাকে। এটা দেখে রোজ নিজে সেখানে চলে আসে, আর রোজকে দেখে সবাই মনস্টার মনে করে সেখান থেকে পালিয়ে যায়। ব্রাইটবিল এই ঘটনায় অনেক মন খারাপ করে। তখন একটা ভয়ানক সামুদ্রিক প্রাণী ব্রাইটবিলের ওপর আক্রমণ করে। ফিঙ্ক রোজকে বলে ব্রাইটবিল বিপদে রয়েছে, ওকে তাড়াতাড়ি উদ্ধার করো। রোজ যখন ব্রাইটবিলের কাছে যাওয়ার জন্য পানিতে আসে, তখন রোজের পা একটা বড় পাথরের সাথে আটকে যায়। সে কোনোভাবেই ওখান থেকে নড়তে পারছিল না, তাই সে ব্রাইটবিলকে যত দ্রুত সম্ভব তত দ্রুত তার কাছে আসতে বলে। রোজ তার হাতের মাধ্যমে ওই সামুদ্রিক প্রাণীটাকে ব্রাইটবিলের থেকে দূরে সরিয়ে দেয়, আর ব্রাইটবিল রোজের কাছে চলে আসে। ব্রাইটবিল বলে এই প্রাণীটা আমার উপর আক্রমণ করলো কেন? তখন ব্রাইটবিলের মতোই আরও কয়েকটা গসলিং এসে বলে কারণ তুমি অনেক বড় একটা বোকা। রোজ বলে ব্রাইটবিল শুধু তোমাদের সাথে বন্ধুত্ব করার জন্য তোমাদের কাছে গিয়েছিল। তারা বলে ও কখনোই আমাদের মতো না, ও আমাদের থেকে অনেক আলাদা। রোজ বলে একদমই না, ও একদম তোমাদের মতোই। ব্রাইটবিল অনেক মন খারাপ করে রোজকে মা নাম ধরে ডেকে বলে আমাদের এখন এখান থেকে চলে যাওয়া উচিত। এটা শুনে তারা বলে তুমি কি এই রোবটকে তোমার মা মনে করো? ব্রাইটবিল বলে হ্যাঁ অবশ্যই। তারা বলে এই রোবট তোমার মা নয়, এই রোবটটা তোমার আসল মাকে হত্যা করেছে, আর এই কথাটা তোমার কাছ থেকে লুকিয়ে রেখেছে। এই ঘটনাটা জঙ্গলের প্রত্যেকটা প্রাণী জানে। এটা শুনে ব্রাইটবিল অনেক কষ্ট পায়, আর ওই প্রাণীগুলোর কথা শুনে ফিঙ্ক অনেক রাগান্বিত হয়ে তাদের উপর আক্রমণ করার জন্য এগিয়ে যায়। তখন রোজ ফিঙ্ককে ধরে ফেলে, আর ব্রাইটবিল খুবই রাগান্বিত হয়ে রোজকে বলে আমাদের এখন এখান থেকে দ্রুত চলে যেতে হবে। এটা বলে ব্রাইটবিল চলে যায়, আর রোজ পানি থেকে ওঠার সময় আমরা দেখতে পাই একটু আগে তার পা পাথরের সাথে আটকে যাওয়ার কারণে তার একটা পা নষ্ট হয়ে গিয়েছে। এই দৃশ্যটা সেখানে উপস্থিত একটা প্রাণী দেখতে পায়। তারপর বাড়িতে এসে ব্রাইটবিল রোজের কাছে সব সত্যি কথা জানতে চায়। রোজ বলে ওইটা শুধু একটা অ্যাক্সিডেন্ট ছিল, আর ওই অ্যাক্সিডেন্টে আমার কারণেই তোমার পুরো পরিবার এই দুনিয়া থেকে চলে গিয়েছে। ব্রাইটবিল অনেক রাগান্বিত হয়ে বলে তোমরা আমাকে আগে বলোনি কেন? রোজ বলে কারণ আমাদের মনে হয়েছিল এই ঘটনাটা জেনে তোমার কোনো লাভ হবে না। ব্রাইটবিল মন খারাপ করে বলে তোমাদের এই কথাটা আমাকে আগেই বলা উচিত ছিল। আমি তো তোমাদেরকেই আমার ফ্যামিলি মনে করতাম, কিন্তু আমি জানতাম না যে তুমি আমার পরিবারকে হত্যা করেছ। রোজ বলে ওইসব কোনো কিছুই আমি ইচ্ছাকৃতভাবে করিনি, সব কিছু ভুলবশত হয়েছে। আমি শুধু তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম। ব্রাইটবিল রোজের কথাগুলো না শুনে একাধারে তার উপর প্রচণ্ড রাগান্বিত হয়ে কথা বলতে থাকে, আর বলে আমার আসল মা বেঁচে থাকলে আমি আজকে নর্মাল হতাম, সবার সাথে মিলেমিশে থাকতে পারতাম, কেউই আমাকে কখনোই অদ্ভুত বলতো না। তুমি কখনোই আমার কষ্ট বুঝতে পারবে না, তুমি কোনো কিছুই অনুভব করতে পারো না, তুমি কখনোই আমার মা হতে পারবে না। এটা বলে ব্রাইটবিল রাগারাগি করে সেখান থেকে চলে যায়। ব্রাইটবিলের কথাগুলো শুনে রোজ অনেক কষ্ট পায়। পরের দৃশ্যে আমরা রোজকে সমুদ্রের পাড়ে দেখতে পাই। রোজ সেখানে তার মতোই আরও অনেকগুলো রোবটকে ভাঙ্গাচোরা অবস্থায় দেখতে পায়। রোজ একটা রোবটের মাথা উঠিয়ে এখানে ক্লিক করলে প্রজেক্টরের মতো করে একটা ভিডিও প্লে হয়ে যায়, আর ওই ভিডিওতে তার মতো রোবটদেরকে কিভাবে মানুষদের সাথে থাকার জন্য তৈরি করা হয়েছে এই বিষয়ে সব কিছু বলতে থাকে।
ভিডিওটা শেষ হলে রোজ একটা রোবটের বডি পার্টগুলো কোনো রকমে একটা আরেকটার সঙ্গে জোড়া লাগিয়ে একটা রোবটকে চালু করে ফেলে, আর ওই রোবটের সাথেই তার মনের কথাগুলো বলতে থাকে। রোজ ওই ভাঙ্গাচোরা রোবটকে বলে, আমার কাছে একটা বাচ্চা আছে, আমি ওই বাচ্চাটাকে সব দিক দিয়ে সাহায্য করার চেষ্টা করি, কিন্তু আমি তাকে ভালোভাবে সাহায্য করতে পারছি না। এই কাজটা আমি কিভাবে সম্পন্ন করব? রোজ এরকমই ওই রোবটের সাথে আরও অনেকগুলো কথা বলে। রোজের কথাগুলো শুনে ওই ভাঙ্গাচোরা রোবট বুঝে যায় যে রোজ তার প্রোগ্রামিং পরিবর্তন করে ফেলেছে এবং সে সব কিছুকেই মানুষদের মতো অনুভব করছে। সে রোজকে বলে, তুমি একটা ডিফেক্টিভ রোবট, তোমার আবারও ফ্যাক্টরিতে ফিরে যাওয়া উচিত। তুমি ফ্যাক্টরিতে ফিরে গেলে তারা তোমাকে আবার আগের মতো করে দেবে, তোমার ভিতরে কোনো রকম ফিলিংস থাকা যাবে না। এটা বলে সে রোজকে ফ্যাক্টরিতে ফিরে যাওয়ার জন্য একটা ট্রান্সমিটার দিয়ে দেয় আর বলে, তুমি যত দ্রুত সম্ভব ফ্যাক্টরিতে ফিরে যাও। এটা বলে ওই রোবট বন্ধ হয়ে যায়, আর রোজ ট্রান্সমিটারটা নিয়ে পাহাড়ের উপরে এসে এখানে বসে কিছু একটা ভাবতে থাকে। তখন সেখানে ফিঙ্ক চলে আসে। রোজ তাকে ওই ট্রান্সমিটারটা দেখিয়ে বলে, আমি এখান থেকে চলে যাচ্ছি, আমি বুঝতে পেরেছি আমার আসল দুনিয়া কোনটা, যেখানে সবাই একদম আমার মতো হবে। আমি সেখানে ফিরে গেলে তারা আমাকে একদম ঠিক করে দেবে, আর হয়তো আমার দুনিয়াতে আমার প্রয়োজন আছে, সম্ভবত ওখানে এমন কেউ আছে যার সত্যিকার অর্থেই আমার সাহায্যের প্রয়োজন। ফিঙ্ক বলে, শীত আসতে আর মাত্র অল্প কিছুদিন সময় বাকি আছে, আমাদের ব্র্যাড বিলকে খুব তাড়াতাড়ি আকাশে ওড়া শেখাতে হবে, তাই তুমি এখন এখান থেকে যেতে পারবে না। রোজ বলে, আমার মনে হয় না ব্র্যাড বিল এখন আমাদের থেকে কোনো রকম সাহায্য নিবে। ফিঙ্ক বলে, এই জঙ্গলে শুধুমাত্র আমরাই ওর বন্ধু, ওকে আমাদের কথা শুনতেই হবে, এছাড়া ওর কাছে আর কোনো উপায় নেই। এটা শুনে রোজ ফ্যাক্টরিতে ফিরে না যেয়ে সেখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রোজ আর ফিঙ্ক ব্র্যাড বিলের কাছে এসে তাকে আকাশে ওড়া শেখার জন্য বোঝাতে শুরু করে, কিন্তু ব্র্যাড বিল তাদের কথা একদমই শুনতে যাচ্ছিল না। রোজ ব্র্যাড বিলকে বলে, এটা তোমার ভবিষ্যতের জন্য, তুমি যদি সত্যি বাঁচতে চাও তাহলে তোমাকে আকাশে ওড়া শিখতেই হবে, যাতে তুমি আর আমরা দুইজনই আমাদের দুনিয়ায় ফিরে যেতে পারি। ব্র্যাড বিল আকাশের দিকে তাকিয়ে তার মতোই অন্যান্য পাখিদেরকে আকাশে উড়তে দেখতে পায় আর বলে, তোমাদের কি সত্যিই মনে হয় আমি আকাশে উড়তে পারবো? রোজ বলে, তুমি অবশ্যই আকাশে উড়তে পারবে, তোমার নিজের উপর সম্পূর্ণ ভরসা রাখতে হবে। তারপর রোজ ব্র্যাড বিলকে নিয়ে কিভাবে আকাশে উড়তে হবে এই বিষয়ে ট্রেনিং দিতে শুরু করে। সে ব্র্যাড বিলকে তার কাঁধে বসিয়ে নিজে দৌড়াতে দৌড়াতে ব্র্যাড বিলকে উড়তে সাহায্য করতে থাকে, কিন্তু তার একটা পা না হওয়ায় সে ভালোভাবে দৌড়াতে পারছিল না। সেদিন রাতে যেই প্রাণীটা ওই দিন রোজের পা ভাঙতে দেখে ফেলেছিল, ওই প্রাণীটা রোজের পা একটা কাঠের মাধ্যমে ঠিক করে তার পায়ে লাগিয়ে দেয়। এটা দেখে রোজ অনেক খুশি হয়ে যায় আর ওই প্রাণীটাকে মন থেকে ধন্যবাদ বলতে থাকে। আর পরের দিন থেকে রোজ আবারও ব্র্যাড বিলকে আকাশে ওড়া শেখাতে শুরু করে, কিন্তু ব্র্যাড বিল আকাশে যেয়ে নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলে, যার কারণে সে ভালোভাবে উড়তেই পারে না। সেজন্য রোজ একটা পাখিকে ব্র্যাড বিলকে ওড়া শিখতে সাহায্য করতে বলে, আর ওই পাখিটা ব্র্যাড বিলকে আকাশে ওড়ার সময় তার সাথে থেকে তাকে সাহায্য করতে থাকে। রোজ ব্র্যাড বিলকে বলে, একটা কথা সবসময় মনে রাখবে, এমন কোনো কাজ নেই যেটা অন্য কেউ করতে পারবে আর তুমি করতে পারবে না। নিজের উপর বিশ্বাস রাখবে, তুমি সব কিছু করতে পারবে। এভাবে বেশ অনেকটা সময় ট্রেনিং করার পর ব্র্যাড বিল মোটামুটি লেভেলের আকাশে ওড়া শিখতে পারে। তখন একটা গসলিং সেখানে এসে রোজকে নিজের পরিচয় দিয়ে বলে, কিছুদিন পরে আমরা সবাই যেই মাইগ্রেশনে বের হব আমি সেই দলের লিডার। আমি অনেকক্ষণ ধরেই তোমাদের উপর নজর রাখছি আর আমার ব্র্যাড বিলকে অনেক পছন্দ হয়েছে, সে অনেক ট্যালেন্টেড। রোজ জিজ্ঞাসা করে, তোমরা কয়দিন পরে বের হচ্ছ? লিডার বলে, আমরা আর 1 সপ্তাহ পরে বের হচ্ছি। রোজ বলে, তোমার কি মনে হয় এই 1 সপ্তাহে কি ব্র্যাড বিল তোমাদের লেভেলে আকাশে ওড়া শিখতে পারবে? লিডার বলে, তাকে কঠোর পরিশ্রম করতে হবে, তুমি তাকে সারাদিন আকাশেই রাখবে, সারাদিনের একটা অংশেও যেন ব্র্যাড বিলের পা জমিনে স্পর্শ না করে। রোজ বলে, আমি বুঝতে পেরেছি, কিন্তু ব্র্যাড বিল কি এটা করতে পারবে? লিডার বলে, ব্র্যাড বিল অবশ্যই করতে পারবে, ব্র্যাড বিল সবার থেকে সাইজে ছোট হলেও সে অবশ্যই করতে পারবে, কারণ তার মনটা অনেক বড়, তাকে কঠোর পরিশ্রম করতে হবে। এটা বলে লিডার চলে যায়। তারপর রোজ ব্র্যাড বিলকে আরও কঠোরভাবে ট্রেনিং দিতে শুরু করে। ব্র্যাড বিল সারাদিন সারা রাত একটানা অনেক পরিশ্রম করে আকাশে উড়তে থাকে। Cherry blossoms in the breeze,
Tiny feet race in the trees. Moonlight dances on the creek. Echoed laughter whispers sweet. Stars align through midnight haze. Dreams unfold in fleeting gaze. Stories told in ancient tone. In hearts of gold our love has grown. We'll fight the shadows hand in hand. Together we will take a stand. Through darkest nights and blazing dawn, our bond forever will live on. আর যেদিন সকালে সমস্ত গসলিং মাইগ্রেশনের জন্য বেরিয়ে যাবে তার আগের দিন রাত পর্যন্ত ব্রাইট বিল কঠোর পরিশ্রম করে পরের দিন সকালে সবার সাথে আকাশে ওড়ার জন্য খোলা মাঠে সবার মাঝে চলে আসে। লিডার সবাইকে আকাশে ওড়ার জন্য মোটিভেশন দিয়ে ব্রাইট বিলের কাছে আসে আর বলে তুমি একটা অসাধারণ অ্যাডভেঞ্চারে বের হচ্ছ। একটা গজলিংয়ের জন্য তার সর্বপ্রথম মাইগ্রেশনটা জীবনের সবচেয়ে বেস্ট একটা অ্যাডভেঞ্চার। তুমি আমার দলের সাথে গেলে আমি অনেক খুশি হব আর আমি চাইবো আকাশে ওড়ার সময় তুমি আমার আশেপাশেই থাকো। ব্রাইট বিল বলে আমি চেষ্টা করব। তখন লিডার ব্রাইট বিলকে রোজের দিকে উদ্দেশ্য করে বলে তোমার ভিতরে যেই আকাশে ওড়ার প্রতিভা এসেছে এই প্রতিভা তোমাকে রোজ গিফট করেছে। ব্রাইট বিল বলে হ্যাঁ আমি বুঝতে পারছি। লিডার বলে না তুমি বুঝতে পারোনি, আশেপাশে তাকিয়ে দেখো। তুমি কি এখানে তোমার সাইজের কাউকে দেখতে পাচ্ছ? তুমি সবার থেকে সাইজে ছোট এটা বলে তুমি মন খারাপ করছো, কিন্তু তুমি কখনো এটা ভেবে দেখোনি যেই অ্যাক্সিডেন্ট তোমার পুরো পরিবারকে শেষ করে দিয়েছে ওই অ্যাক্সিডেন্টের কারণেই তুমি বেঁচে গিয়েছো। তুমি একবার ভেবে দেখো রোজ তোমার খেয়াল না রাখলে তোমার কী অবস্থা হতো। এটা শুনে ব্রাইট বিল বুঝতে পারে সে রোজের সাথে কতটা খারাপ ব্যবহার করেছে। তখন রোজ লিডারকে বলে আমার বাচ্চাটার খেয়াল রাখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। লিডার বলে আমি তোমার মতো একজনের সঙ্গে দেখা করতে পেরে নিজেকে অনেক গর্বিত মনে করছি, তুমি সত্যিই অসাধারণ। রোজ বলে কিন্তু আমার অবস্থা অতটাও ভালো না। লিডার বলে কিন্তু আমার কাছে তুমি নতুনের থেকেও আরও অনেক বেশি ভালো। এটা বলে লিডার সবাইকে মাইগ্রেশন শুরু করার জন্য অর্ডার দেয় আর সবাই আকাশে ওড়া শুরু করে দেয়। ব্রাইট বিল রোজকে বলে আমার এখন চলে যাওয়ার সময় এসে গেছে। রোজ বলে আমি এটা ভেবে অনেক খুশি যে তোমার যেখানে যাওয়ার কথা তুমি সেখানেই চলে যাচ্ছ, সবসময় নিজের খেয়াল রাখবে। ফিঙ্ক বলে ওই ছোট, তুমি সবসময় নিজের মতো করে উড়বে, কখনোই কাউকে কপি করবে না, কারণ তুমি যেমনই হও না কেন সেরকমই একদম অসাধারণ। তারপর ব্রাইট বিল রোজ আর ফিঙ্ককে বিদায় জানিয়ে সবার সাথে নিজের অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়ে আর রোজের তৃতীয় টাস্ক কমপ্লিট হয়ে যায়। ব্রাইট বিল চলে যাওয়ায় রোজ অনেকক্ষণ মন খারাপ করে বেশ অনেকটা সময় পর্যন্ত সেখানেই বসে থাকে আর এভাবেই বরফ পড়তে শুরু করে। ফিঙ্ক এসে রোজকে বলে তুমি কি চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছ? রোজ বলে হ্যাঁ। ফিঙ্ক বলে এমন কি হতে পারে না যে তুমি ফিরে না যেয়ে আমাদের সাথে এখানেই থেকে যাও? তুমি এখানে থেকে গেলে আমরা সবাই একসাথে অনেক মজা করব, কিন্তু তুমি যদি না থাকো তাহলেও এই শীতের হাত থেকে বাঁচার জন্য আমাকে আমার গুহায় যেতেই হবে। রোজ বলে যদি আমরা কাউকে ভালোবাসি তাহলে আমরা ওই ভালোবাসাটাকে বুঝবো কিভাবে? ফিঙ্ক বলে তুমি কাউকে ভালোবাসো কিনা এটা তুমি নিজেই বুঝতে পারবে, কিন্তু কথা হলো সময় থাকতে তোমার ভালোবাসাটা প্রকাশ করা উচিত। রোজ বলে আর যদি দেরি হয়ে যায় তাহলে কি হবে? ফিঙ্ক বলে দেরি হয়ে গেলে কি হবে এটা আমি জানি না। এটা বলে সে চলে যায়। তারপর রোজ কিছুটা সময় ওই জঙ্গলের বিভিন্ন জায়গায় একটু হাঁটাহাঁটি করে পাহাড়ের উপরে এসে রিটার্ন ট্রান্সমিটার অ্যাক্টিভেট করে দেয় আর ফ্যাক্টরিতে সবাই রোজের লোকেশনটা জেনে যায়। অন্যদিকে আমরা ব্রাইট বিল ও তার বন্ধুদেরকে দেখতে পাই, তারা সবাই একসাথে পৃথিবীর বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায় ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু হঠাৎ করে তারা আকাশে ভয়ানক একটা ঝড়ের মধ্যে ফেঁসে যায়। লিডার বলে এই ঝড় বন্ধ হওয়া পর্যন্ত আমাদের একটা জায়গায় আশ্রয় নিতে হবে, তাই তারা আশ্রয় নেওয়ার জন্য একটা ফ্যাক্টরিতে চলে আসে আর কাকতালীয়ভাবে এটা ওই ফ্যাক্টরি যেই ফ্যাক্টরিতে রোজকে বানানো হয়েছে। সেজন্যই সেখানে ব্রাইট বিলের রোজের মতো একটা রোবটকে দেখতে পায় আর তাকে রোজ মনে করে তার সাথে কথা বলার চেষ্টা করে। তখন সেখানে আরও কয়েকটা রোবট চলে আসে
আর রোবটগুলো ভিতরে থাকা মানুষদেরকে জানিয়ে দেয় যে বাহিরে অনেকগুলো পাখি আক্রমণ করেছে। সেখানে অনেক খারাপ একটা হইচই শুরু হয়ে যায়। সবাই ভয় পেয়ে এদিকে সেদিকে পালাতে শুরু করে। লিডার সবাইকে ভয়ে না পেয়ে ঠান্ডা মাথায় থাকতে বলে, আর ব্র্যাড পিটকে বলে তুমি এখন লিডার হয়ে সবাইকে বাহিরে নিয়ে যাও। সেই সময় এই রোবটটা এসে তাদের উপর উল্টাপাল্টাভাবে আক্রমণ করতে শুরু করে, আর রোবটের আক্রমণের কারণে সেখানে অনেক কিছু ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তখন লিডার বলে তুমি সবাইকে নিয়ে বাহিরে যাও, আমি এই রোবটদের মনোযোগ আমার দিকে নিয়ে আসছি, তোমরা কেউই আমার জন্য একদমই অপেক্ষা করবে না। ব্রাইট বিল সবাইকে নিয়ে ওই ফ্যাক্টরি থেকে বাহিরে চলে আসে, আর এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। আমরা রোজ আর ফিঙ্ককে একসঙ্গে দেখতে পাই। ফিঙ্ক জিজ্ঞাসা করে তুমি এখনো এখানে কি করছো? রোজ বলে আমি চলে যাওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলেছি, আর আমার ট্রান্সমিটারটাও বন্ধ করে দিয়েছি। এখন আমি তোমাদের সাথে এখানেই থাকব, তোমাকে দেখে আমার অনেক ভালো লাগছে। ফিঙ্ক বলে আজকে বাহিরের আবহাওয়া অনেক খারাপ, বাহিরে এতটা পরিমাণে ঠান্ডা পড়েছে যেই ঠান্ডা আমি এর আগে কখনো দেখিনি, আর ঠান্ডার কারণেই আমার এখন একদমই ঘুম আসছিল না। এটা শুনে রোজ বাহিরের দিকে তাকিয়ে কিছু একটা চিন্তা করে, আর ফিঙ্ককে বলে বাহিরে এত ঠান্ডায় জঙ্গলের বাকি প্রাণীরাও নিশ্চয়ই অনেক বিপদে রয়েছে, আমাদের সবাইকে সাহায্য করা উচিত। এটা বলে সে ফিঙ্ককে নিয়ে বাহিরে চলে আসে। ফিঙ্ক বলে তাদেরকে সাহায্য করার কি দরকার, এখন তাদেরকে এভাবে রেখে দিলে আগামী বছরে এই পুরা জঙ্গলে আমরা একা এনজয় করতে পারবো। রোজ বলে তুমি জঙ্গলের সব প্রাণীদেরকে এভাবে মারতে চাও কেন? ফিঙ্ক বলে কারণ তারা আমাকে কেউই পছন্দ করে না, সবাই আমাকে অনেক খারাপ বলে। রোজ বলে আমাকেও কেউ পছন্দ করে না, সবাই আমাকেও মনস্টার বলে, কিন্তু এখন একমাত্র আমরাই তাদেরকে বাঁচাতে পারবো, আমাদের তাদেরকে একটা সুযোগ দেওয়া উচিত। তারপর তারা দুইজন একসাথে মিলে এই ভয়ানক ঝড়ের মধ্যে অনেক কষ্ট করে জঙ্গলের প্রত্যেকটা প্রাণীকে এই ভয়ানক ঠান্ডার হাত থেকে বাঁচিয়ে তাদের বানানো ওই ঘরে নিয়ে আসতে থাকে। কিন্তু জঙ্গলের প্রত্যেকটা প্রাণী এক জায়গায় চলে আসায় তারা একে অপরের সাথে ঝগড়া করতে শুরু করে। আর এইদিকে জঙ্গলের এতগুলো প্রাণীকে এখানে আনতে আনতে রোজের অবস্থাও অনেক খারাপ হয়ে যায়। এইসব দেখে ফিঙ্ক চিৎকার করে সবার ঝগড়া থামিয়ে দেয়, আর সবাইকে বলতে থাকে আমি জানি তোমরা সবাই আমাকে ঘৃণা করো, আমিও তোমাদেরকে ঘৃণা করি, আমরা প্রত্যেকেই একে অপরকে ঘৃণা করি, কিন্তু আমাদেরকে এখানে বেঁচে থাকতে হলে একটা চুক্তি করতে হবে। যদি আমরা এই ঘরের বাহিরে যাই তাহলে আমরা ঠান্ডার কারণে মারা যাব, আর যদি এখানে মিলেমিশে থাকতে না পারি তাহলেও আমরা মারা যাব। আগামী বসন্ত দেখার জন্য আমরা একটা সুবর্ণ সুযোগ পেয়েছি, আর এই সুযোগ আমাদেরকে রোজ দিয়েছে, যাকে তোমরা সবাই মনস্টার মনে করো। আজকে তোমাদের সেই মনস্টার তোমাদের জীবন বাঁচিয়েছে। তোমরা সবাই রোজকে অনেক খারাপ কথা বলতে, তার উপর হাসাহাসি করতে, কিন্তু রোজ শুধু তার ছোট্ট বাচ্চা ব্রাইট বিলকে ভালোভাবে লালন পালন করার চেষ্টা করছিল, যেই ব্রাইট বিলকেও তোমরা কেউই পছন্দ করোনি। রোজ এই জায়গাটা নিজের হাতে বানিয়েছে, আর সাহায্য করার জন্য তোমাদেরকে এখানে নিয়ে এসেছে। আমি রোজকে বলেছিলাম যে সবাইকে বাইরে মরতে দাও, কিন্তু সে আমার কথা না শুনে তোমাদেরকে এখানে নিয়ে এসেছে। তখন রোজ সবাইকে বলে আমি জানি আপনাদের সবার ভিতরে জীবিত থাকার শক্তি রয়েছে, কিন্তু মাঝে মাঝে জীবিত থাকতে হলে আমাদের এমন কিছু করতে হয় যেই কাজটা আমরা একদমই করতে চাই না। আমি বন্ধ হয়ে যাওয়ার আগেই আপনাদের সবাইকে আমাকে একটা ওয়াদা করতে হবে, সেটা হলো আমরা যতক্ষণ এখানে আছি ততক্ষণ আমাদের সবাইকে একে অপরকে ভরসা করে মিলেমিশে থাকতে হবে। এটা শুনে জঙ্গলের সবচেয়ে ভয়ানক প্রাণী ভাল্লুক বলে রোজ একদম সঠিক কথা বলেছে, আমি এখন থেকে আর কারোরই কোনো রকম ক্ষতি করার চেষ্টা করব না, আর যতক্ষণ এখানে আছি ততক্ষণ তো একদমই না। এটা বলে ভাল্লুক একটা প্রাণীকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে, আর সবাই রোজের কথা বুঝতে পেরে এই কঠিন সময়ে একসাথে মিলেমিশে থাকার সিদ্ধান্ত নেয়। আর এভাবেই বেশ অনেকটা দিন পার হয়ে শীতকাল শেষ হয়ে যখন বসন্ত চলে আসে তখন ব্রাইট বিল আবারও তার বন্ধুদের সাথে সেই জঙ্গলে ফিরে আসে। রোজ ব্রাইট বিলকে এক নজর দেখার জন্য দৌড়ে সেখানে চলে আসে, আর সে ব্রাইট বিলকে জীবিত দেখে অনেক খুশি হয়ে যায়। সে দেখে সবাই ব্রাইট বিলের অনেক প্রশংসা করছে
এবং তার সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলছে। এটা দেখে রোজ আরও খুশি হয়ে যায়। ফিঙ্ক ব্র্যাড পিলকে দেখে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে, আর এখানে সে জানতে পারে তাদের লিডার ওই রোবটের আক্রমণে সেখানেই মারা গিয়েছে। এটা শুনে সবাই মনে মনে একটু দুঃখ প্রকাশ করে। ফিঙ্ক বলে, যাই হোক, তুমি নিজেকে প্রমাণ করেছ যে তুমি সব কিছু করতে পারবে। রোজ তোমাকে দেখলে অনেক খুশি হবে। ব্র্যাড পিল জিজ্ঞাসা করে, রোজ কি এখনও এখানে আছে? ফিঙ্ক বলে, হ্যাঁ, রোজ ফিরে যাওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করে এখানেই থেকে গিয়েছে, শুধুমাত্র তোমার জন্য। তখন ব্র্যাড পিল রোজের সাথে দেখা করার জন্য তাকে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকে। এভাবে রাত হয়ে গেলে রোজ যেখানে ব্র্যাড পিলকে আকাশে ওড়ার ট্রেনিং দিয়েছিল সেখানে চলে আসে। তখন সেখানে অনেক হাই টেকনোলজি দিয়ে তৈরি করা একটা প্লেন চলে আসে, আর ওই প্লেন থেকে একটা রোবট বের হয় আর বলে, আমার নাম হলো ভন্ট্রা। আমার কাজ হলো ভাঙ্গাচোরা আর ডিফেক্টিভ রোবটগুলোকে ঠিক করা। আমি তোমাকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। রোজ বলে, তোমার কথাবার্তা শুনে তোমাকে অনেক খুশি খুশি মনে হচ্ছে। ভন্ট্রা বলে, আমাদেরকে এভাবেই প্রোগ্রাম করা হয়েছে যে আমাদের কথাগুলো সবসময় যেন একদম খুশি খুশিভাবে শোনা যায়। তুমি আমার কথা শুনে আমাকে খুশি মনে করলেও আমার ভিতরে কোনো প্রকার অনুভূতি নেই। রোজ বলে, তুমি আমার একার জন্য এত বড় একটা প্লেন কেন নিয়ে এসেছ? ভন্ট্রা বলে, তুমি অনেক মূল্যবান একটা জিনিস। আকাশে ভয়ানক একটা ঝড়ের মধ্যে হারিয়ে যাওয়া 6টা রোজাম রোবটের মধ্যে তুমি একজন। ভন্ট্রার এই কথা শুনে রোজ বুঝতে পারে যে সে ঝড়ের কারণে ভুলবশত এখানে চলে এসেছিল। ভন্ট্রা বলে, তুমি এই জঙ্গলে একা একা এতদিন কিভাবে কাটালে? রোজ বলে, আমি আমার কাজ করছিলাম। ভন্ট্রা বলে, এই জঙ্গলে তুমি কারোর সাথেই কথা বলতে পারবে না, তাহলে তোমাকে কাজ দিবে কে? ভন্ট্রা এত কিছু মাথায় না নিয়ে রোজকে বলে, তুমি আমার সাথে প্লেনে চলো, আমরা তোমাকে একদম ঠিক করে দেব। রোজ যখন তার সাথে প্লেনে করে যাচ্ছিল তখন ফিঙ্ক এসে তাকে ডাক দিয়ে বলে, তুমি কোথায় যাচ্ছ? ব্র্যাড পিল এসেছে, ও তোমার সঙ্গে কথা বলতে চায়। এটা শুনে রোজ প্লেনে না যেয়ে ফিঙ্কের সাথে সেখান থেকে পালাতে শুরু করে। এটা দেখে ভন্ট্রা এরকম অনেকগুলো রোবটকে রোজকে ধরে আনার জন্য কাজে লাগিয়ে দেয়। জঙ্গলে অনেক ভয়ানক লেভেলের একটা যুদ্ধ শুরু হয়ে যায়। জঙ্গলের প্রত্যেকটা প্রাণী ওই রোবটগুলোর সাথে যুদ্ধ করতে রোজকে সাহায্য করতে থাকে। রোবটগুলো রোজকে ধরার জন্য তার উপর আক্রমণ করতে শুরু করে। বেশ অনেকটা সময় ফাইট করার পর ভন্ট্রা শেষমেশ চালাকি করে রোজকে ধরে ফেলে আর তাকে নিয়ে ফ্যাক্টরিতে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। এটা দেখে জঙ্গলের সব প্রাণীরা অনেক মন খারাপ করে। তখন ব্র্যাড পিল তার সমস্ত বন্ধুদের সাথে আকাশে উড়তে উড়তে ওই প্লেনের কাছে চলে আসে আর প্লেনের উপর আক্রমণ করতে শুরু করে। আর আমরা দেখতে পাই রোবটদের সাথে এই ফাইটের কারণে জঙ্গলে আগুন লেগে পুরো জঙ্গল তছনছ হয়ে গিয়েছে। ওইদিকে ভন্ট্রা রোজের এই জঙ্গলে থাকা অবস্থায় তার এখানে যেই স্মৃতিগুলো তৈরি হয়েছে ওই স্মৃতিগুলোকে তার মেমোরি থেকে মুছে ফেলতে শুরু করে। তখন ব্র্যাড পিল প্লেনের কাঁচ ভেঙে ভিতরে চলে আসে। ব্র্যাড পিল ওই প্লেনের বিভিন্ন জায়গায় রোজকে খুঁজতে খুঁজতে এই জায়গায় রোজকে এই অবস্থায় দেখতে পায়। ব্র্যাড পিল রোজের কাছে যেয়ে দেখে রোজ একদমই নড়াচড়া করছে না। ব্র্যাড পিল মনে করে রোজ তাদের সবাইকে চিরতরে ভুলে গিয়েছে। এটা ভেবে সে অনেক মন খারাপ করে আর সেখানে বসে কান্না করতে থাকে। কান্না করতে করতে ব্র্যাড পিল রোজকে বলে, যা কিছুই হয়েছিল সেগুলো একটাতেও তোমার দোষ ছিল না, কিন্তু তুমি আমার জন্য যেটা করেছো সেজন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি তোমাকে অনেক ভালোবাসি। কিছুক্ষণ পর রোজ হঠাৎ করে জেগে ওঠে আর বলে, আমিও তোমাকে অনেক ভালোবাসি। রোজকে জীবিত অবস্থায় দেখে ব্র্যাড পিল অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে আমরা জঙ্গলের সব প্রাণীদেরকে দেখতে পাই। জঙ্গলে আগুনের এত ভয়াবহ অবস্থা দেখে তারা প্যাডলারের কাছে চলে আসে, যে কিনা এই জঙ্গলের সবচেয়ে বড় গাছটাকে নিজের মুখের মাধ্যমে সবসময় কাটার চেষ্টা করে। ভাল্লুক প্যাডলারকে বলে, তোমার সাহায্যের প্রয়োজন, একমাত্র তোমার এই গাছ জঙ্গলের আগুনকে নিভাতে পারবে। প্যাডলার বলে, আমি বুঝতে পেরেছি, কিন্তু সবার আগে তোমাদেরকে আমার কাছে ক্ষমা চাইতে হবে, কারণ তোমরা সবসময় আমার এই গাছটা নিয়ে অনেক মজা করতে, আমাকে অনেক কথা শোনাতে, এজন্য তোমরা সবাই আগে আমার কাছে ক্ষমা চাও। প্রত্যেকটা প্রাণী প্যাডলারের কাছে তাকে নিয়ে হাসাহাসি করার জন্য ক্ষমা চাইতে থাকে। ওইদিকে রোজ আর ব্র্যাড পিল ভন্ট্রাকে কোনো মতো একটা ট্র্যাপে ফেলে প্লেন থেকে লাফিয়ে পড়ে, কিন্তু লাফানোর আগে ভন্ট্রা তাদেরকে বলে, তুমি যতই চেষ্টা করো না কেন, তুমি যতক্ষণ এই আইল্যান্ডে থাকবে আমরা ততক্ষণ তোমাকে নেওয়ার চেষ্টা করতেই থাকবো আর তোমাকে এখান থেকে নিয়েই ছাড়ব। ওই প্লেনটা ধ্বংস হয়ে যায়
রোজ ব্রাইট বিলকে নিজের বুকের ভিতরে রেখে উপর থেকে নিচে ল্যান্ড করতে থাকে। আর এইদিকে এতদিন ধরে প্যাডলার যেই গাছটাকে কাটার চেষ্টা করছিল তারা সবাই একসাথে মিলে ওই বিশাল আকৃতির গাছটাকে সমুদ্রের পানিতে ফেলে দেয়। আর সমুদ্রের পানির বিশাল একটা ঢেউ এসে জঙ্গলের আগুনকে নিভিয়ে দেয়। আর আকাশ থেকে রোজ ব্রাইট বিলকে নিয়ে ওই পানিতে ল্যান্ড করে। সবাই সবাইকে সুস্থ দেখে অনেক খুশি হয়ে যায়। রোজের সামনে তাকিয়ে জঙ্গলের এত খারাপ অবস্থা দেখে সবাইকে বলে, যতক্ষণ না ওরা আমাকে ধরতে পারছে ততক্ষণ ওরা এখানে আসতেই থাকবে। ভাল্লুক বলে, তাহলে আমরা সবসময় ওদের সঙ্গে যুদ্ধ করার জন্য একদম তৈরি থাকব। রোজ বলে, ওটার কোনো প্রয়োজন হবে না, কারণ আমি এখান থেকে চলে যাচ্ছি। তোমাদের সুরক্ষার জন্য আমাকে এখান থেকে যেতেই হবে। কিছু জিনিস এমন আছে যেগুলো আমার ওখানে যেয়ে ঠিক করতে হবে। ব্রাইট বিল বলে, একদমই না, ওরা তোমার সমস্ত স্মৃতি মুছে ফেলবে আর তুমি আমাদেরকে ভুলে যাবে। রোজ বলে, একটু আগে প্লেনে তুমি যখন আমার সঙ্গে কথা বলছিলে তখন তারা আমার পাওয়ার কেটে দিয়েছিল, কিন্তু আমি তবুও তোমার কথা শুনে ফেলেছি। আমি তোমাদের স্মৃতি সবসময় আমার অন্তরে গেঁথে রাখব, আর আমি কথা দিচ্ছি ওরা কখনোই আমার স্মৃতিগুলো আমার মেমোরি থেকে মুছতে পারবে না। তারা বলে, কিন্তু আমরা তোমাকে এখানে রাখার জন্য অনেক পরিশ্রম করেছি। রোজ বলে, হ্যাঁ, তোমরা সবাই অনেক পরিশ্রম করেছ, আর এই পরিশ্রমের বদলে তোমরা একটা অমূল্য জিনিস পেয়েছ, সেটা হলো তোমাদের সকলের এক হওয়া। এই ঘটনা থেকে আমরা এটাই শিখতে পারি যে তোমরা সবাই সবসময় একে অপরের সাথে থাকলে কোনো বিপদ তোমাদের কিচ্ছু করতে পারবে না। আমি এখান থেকে চলে গেলে তোমরা সবাই একদম সুরক্ষিত হয়ে যাবে। ফিঙ্ক কান্না করতে করতে বলে, কিন্তু তুমি আমার বন্ধু, আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? জীবনে আমার কখনোই কোনো বন্ধু হয়নি। যদি কখনো আমার কিছু হয়ে যায় বা ব্রাইট বিলের কিছু হয়ে যায়, তখন যদি তুমি আমাদের সাথে না থাকো তাহলে আমরা কিভাবে থাকবো? যদি আমার তোমাকে কখনো কোনো কিছু বলার প্রয়োজন হয় আর তুমি না থাকো, তাহলে আমি তোমাকে কিভাবে বলবো? আমি আমার মনের কথা কার সাথে শেয়ার করব? ভাল্লুক ফিঙ্ককে বলে, তুমি তোমার মনের সমস্ত কথা আমার সাথে শেয়ার করতে পারো। এবং পিঙ্কটেইল আর প্যাডলার এরা দুইজন ফিঙ্ককে বলে, তুমি আমাদের সাথেও শেয়ার করতে পারো। রোজ বলে, আমি এখন এখান থেকে চলে যাব, আর আমি প্রমিস করছি যখনই সঠিক সময় হবে আমি আমার বাড়ির রাস্তা অবশ্যই খুঁজে বের করব, আর তোমাদের কাছে আবারও ফিরে আসব। রোজ সবাইকে জড়িয়ে ধরে আর তাদের জন্য একটা সুরক্ষিত ঘর বানিয়ে দিয়ে সবাইকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। এভাবেই আরও 1 বছর পার হয়ে যায়। আর এই বছর শীতেও গত বছরের মতো তারা সবাই একসাথে রোজের হাতে বানানো ওই ঘরেই আশ্রয় নেয়। ফিঙ্ক বাচ্চাদেরকে একটা গল্প শোনাতে থাকে। ফিঙ্ক বলে, একবার একটা আইল্যান্ডে সব ধরনের প্রাণীরা বসবাস করত, আর একদিন হঠাৎ করে আকাশ থেকে একটা রোবট এসে পড়ে। রোবটটির নাম হলো রোজ। সে অনেক বুদ্ধিমান ছিল, তার কাছে সব বিষয়ে অনেক সুন্দর সুন্দর আইডিয়া ছিল। বাচ্চারা জিজ্ঞাসা করে, তাহলে রোজ এখন কোথায়? ফিঙ্ক বলে, রোজ যেখান থেকে এসেছিল সে ওখানেই চলে গিয়েছে। ওখানে রোজের খুবই গুরুত্বপূর্ণ কিছু কাজ সম্পূর্ণ করতে হবে। বাচ্চারা জিজ্ঞাসা করে, আমরা কি তার সাথে কখনো দেখা করতে পারবো? সে কি এখানে আবারও ফিরে আসবে? ফিঙ্ক বলে, আমি রোজকে যেইটুকু চিনি সে আমাদের কাছে ফিরে আসার জন্য অবশ্যই কোনো না কোনো রাস্তা খুঁজে বের করবে। অন্যদিকে আমরা রোজকে দেখি, সে তার মতো বাকি রোবটদের সাথে কাজ করছিল। তখন সে আকাশে ব্রাইট বিলের সব বন্ধুদেরকে দেখতে পায়। তখন ব্রাইট বিল সেখানে চলে আসে। রোজ ব্রাইট বিলকে বলে, আমি হলাম রোজাম 7134, কিন্তু তুমি আমাকে রোজ বলে ডাকতে পারো। এটা শুনে ব্রাইট বিল বুঝতে পারে যে রোজ তাদেরকে ভুলে যায়নি, তার সব কিছু মনে আছে। এটা বুঝতে পেরে ব্রাইট বিল অনেক খুশি হয়ে যায়। রোজ আর ব্রাইট বিল একে অপরকে জড়িয়ে ধরে, আর এখানেই এই গল্পটা শেষ হয়। Cherry blossoms in the breeze, tiny feet race in the trees. Moonlight dances on the creek, echoed laughter whispers sweet. Stars align through midnight haze, dreams unfold in fleeting gaze. Stories told in ancient tone, in
hearts of gold our love has grown. We'll fight the shadows hand in hand. Together we will take a stand. Through darkest nights and blazing dawn, our bond forever will live on. In a world of endless flight, you'll guide me through the darkest night. With every step and every prayer, your love will always take me there. Whispers of a lullaby, a promise that will never die. In your arms I find my way through every storm and every fray. We'll fight the shadows hand in hand. Together we will take a stand. Through darkest nights and blazing dawn, our bond forever will live on. Will live on. In a world of endless flight, you'll guide me through the darkest night. Through darkest nights and blazing dawn, our bond forever will live on. Will live on.